আপনার এখন ফ্রেশ হওয়া উচিত। ফ্রেশ হয়ে নিচে আসুন তাড়াতাড়ি। পাখি কোনো রকম কথাখানা বলে বেরিয়ে আসলো ঘর থেকে। তার বোধহয় আজকে একটু লজ্জা লাগছে। নিত্যদিনের তুলনায় আজকে বোধহয় শ্রাবণ একটু বেশি কাছাকাছি এসেছে তার। কেমন রক্তিম আভা ফুটেছে কপাল জুড়ে। পাখি তা আমলে নিল না, নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো। সালমা বেগমকে কাজ করতে দেখে নিচে চলে আসলো। খাবার পরিবেশন করায় সালমা বেগমের সাহায্য করলো। সবাই একে একে নিচে নেমে এসে টেবিলে বসলো। সালমা বেগম তখন পাখিকে উদ্দেশ্য করে বললেন, তুইও খেয়ে নে, এমনিতে মাথা ব্যথা, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়, মাথা ব্যথা কমে যাবে। পাখি সালমা বেগমের কথা শুনে বসলো। সালমা বেগম পাখির থালে খাবার বেড়ে দিয়ে নিজেও বসলো একটা চেয়ারে। খাওয়া শেষে পাখি যখন রুমে আসলো তখন শ্রাবণ ফোন কলে ব্যস্ত। কারোর সাথে কথা বলছে বেশ মনোযোগ সহকারে। বাইরের ধ্যান জ্ঞান কিছুই যেন তার নেই, পুরো ফোনে ডুবে গেছে। পাখি বিছানার এক কোণে বসে শ্রাবণের কথা বলার ধরন দেখল। গম্ভীর মুখে কারোর সাথে গম্ভীর স্বরে কিছু বলে যাচ্ছে, যেন লোকটার মাঝে হাসি আনন্দ কিচ্ছুটি নেই। পাখির খুব জানতে ইচ্ছে হলো শ্রাবণের কলের বিপরীতে যে লোকটা আছে সে শ্রাবণের কণ্ঠস্বর শুনে কি মনে করছেন, বদরা কি, কঠোর, নাকি অন্য কিছু। শ্রাবণ কথা বলল আরো 10 মিনিটের মতন। এত কথা কার সাথে বলল এরকম গম্ভীর মুখে পাখির জানা নেই। শ্রাবণ ফোন কল কেটে পাখির পাশে এসে বসলো। পাখির কোলে মাথা রাখলো। নড়েচড়ে উঠল পাখি। শ্রাবণ মাথা সোজা করে পাখির দিকে তাকিয়ে বলল, এভাবে নড়ছো কেন? না এমনি। কালকে আমরা তোমার মামার বাড়ি যাব। কেন? বাবাকে হসপিটালে নিতে হবে। কি হয়েছে আবার? একটু অসুস্থ হয়ে পড়েছেন। শ্রাবণ কথাখানা বলতে পাখি কেঁদে দিল। এক অজানা ভয় বুকে বাসা বাঁধল। হসপিটালে নিতে হবে তাহলে কি বেশি অসুস্থ? তার আব্বা কেমন আছে? তার আব্বা? সকালের মিষ্টি রোদ্দুর ব্যালকনিতে এসে পড়তেই পাখি অশ্রুসিক্ত নয়নে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। রাতে রত্না বেগমের সাথে ওর কথা হয়েছে। রত্না বেগম মেয়েকে সবই খোলাসা করে বলেছেন। সারা রাত পাখির ঘুম হয়নি। আপন জন্তুর এমন নিষ্ঠুর ব্যবহার তার মানতে কষ্ট হয়। চোখ দিয়ে না চাইতেও জল গড়ায়। মা বাবার কষ্টের কথা মনে পড়তেই তার বুক হাহা করে ওঠে। মনে হয় ওই নরক থেকে বাবা মাকে অন্য কোথাও গিয়ে রাখতে, যেন তারা একটু শান্তিতে থাকতে পারে। কিন্তু কোথায় রাখবে পাখি বাবা মাকে? তাদের আর কোথাও থাকার জায়গা আছে? নেই তো। 8টার দিকে শ্রাবণ পাখিকে নিয়ে রওনা হয়েছে। শ্রাবণদের বাড়ি থেকে পাখির মামার বাড়ি গাড়িতে যেতে আধ ঘন্টার বেশি সময় লেগে যায়। আর এই আধ ঘন্টা গাড়ির ভেতরকার পরিবেশ থেকেছে নীরব। পাখির মন খারাপ দেখে শ্রাবণও কথা বলেনি। শ্রাবণ যখন গাড়িটা একতলা বিশিষ্ট বাড়ির সামনে এনে থামলো, পাখি শ্রাবণকে না বলেই বেরিয়ে পড়লো গাড়ি থেকে। দ্রুত পায়ে হেঁটে বাড়ির ভেতর ঢুকলো। সোজা পিয়াস রহমানের রুমে গিয়ে দেখলো পিয়াস রহমান চোখ বন্ধ করে পড়ে আছেন বিছানায়। পাশে রত্না বেগম বসে কাঁদছেন। মা বাবার এমন দশা দেখে পাখির বুকটা দপ করে উঠল। ঘরের ভেতর ঢুকে পিয়াসকে ধরে হাউমাউ করে কেঁদেও দিল। পাখি আসার মিনিট 5 বাদে পিয়াস যখন বাড়িতে ঢুকলো তখন বাড়ির চারপাশ শান্ত। মৃত কান্নার শব্দ ভেসে আসলো শুধু শ্রবণে। চয়নতারুতা, সেলিম বা শাহিদা বেগম কাউকে দেখা গেল না। পিয়াস তাদের আশাও করলও না। সোজা পিয়াস রহমানের ঘরের দিকে হাঁটা ধরল। অর্ধেক পথ যেতেই পেছন থেকে কেউ ডেকে উঠল শ্রাবণকে। শ্রবণেন্দ্রিয়ে আগন্তুকের কথা যেতেই শ্রাবণ ঘুরে চাইল। কে আপনি? অপরিচিত মেয়েকে দেখে শ্রাবণ ভ্রু উঠিয়ে নিল। এই মুখশ্রী আজ নতুন দেখলো সে। জিজ্ঞেস করলো, আপনি কে? মেয়েটা হাসলো। শ্রাবণের নিকট এগিয়ে গিয়ে বলল, আমার বাড়িতে এসে আমাকেই জিজ্ঞেস করছেন আমি কে? সো ফানি। শ্রাবণের কোচকানো ভ্রুখানা আরেকটু ঘুচল। সরু চোখে মেয়েটির দিকে তাকিয়ে বলল, আপনি এই বাড়ির মানুষ হলে আমার আপনাকে চেনা উচিত ছিল বোধহয়। কেন কেন? আপনি কি এবারে কেউ নাকি? ধরতে পারেন। মেয়েটি কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে শ্রাবণের দিকে তাকিয়ে থাকলো। শ্রাবণের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আমতানি, জয়ন্ত তালুকদারের একমাত্র মেয়ে। শ্রাবণ হাত বাড়াল না, তবে মৃদু হেসে বলল, আমি শ্রাবণ, পাখির হাজবেন্ড। শ্রাবণ কথাটা বলতে তানির মুখটা কেমন চুপসে গেল যেন। শ্রাবণ সেদিকে খেয়াল করলো না। চলে এলো পিয়াস রহমানের ঘরে। পিয়াস রহমানের দুপাশে মেয়ে বউ মিলে কাঁদছেন। পিয়াস রহমান তার মেয়ে যাওয়া স্বরে মেয়ে বউকে কাঁদতে না করছেন, কিন্তু মেয়ে বউ তার কথা শুনতে নারাজ। তারা তাদের মতো কেঁদে যাচ্ছে। শ্রাবণ পা ফেলে ঘরে ঢুকলো। শাশুড়ির কাছে গিয়ে বলল, কাঁদবেন না মা, বাবাকে বিকেলে হসপিটালে নিয়ে যাব। আমার স্বামীর কিছু হলে আমি কোথায় যাব? আমার যে তখন কিচ্ছু থাকবে না, কি করব আমি? বাবার কিছু হবে না মা। বাবা খারাপ লাগছে আপনার?
দেখো না কত করে বলছি কান্না থামাতে, থামছেই না। আমার তো কিচ্ছু হয়নি, বলো তো ওদের। শ্রাবণ রত্না বেগমকে বুঝিয়ে সুঝিয়ে চুপ করালেন খানিকের জন্য। পাখিকে টেনে রুমে নিয়ে আসলো। দরজা আটকে পাখিকে বিছানায় বসিয়ে দিল। নিজে পাখির সামনে হাঁটু গেড়ে বসলো। পাখি তখনও ফোপাচ্ছে। শ্রাবণ পাখির গালে হাত রাখে, আদরে কণ্ঠে ডাকে, বউ। ক্রন্দনরত পাখি নিশ্চুপ থাকলো। শ্রাবণ পুনরায় একই কণ্ঠে ডাকলো, বউ, এই বউ। পাখি তখনও মুখ খোলেনি। শ্রাবণ পাখির হাতে একটা চুমু দিল। পাখির চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, পিচ্ছি, আজকে মনে হচ্ছে তুমি সত্যিই পিচ্ছি। এতদিন মনে হয়নি। পিচ্ছি বউটা আমার এভাবে কাঁদে না বউ। কিচ্ছু হবে না বাবার। আমরা তো আজকে হসপিটালে নিয়ে যাব। দেখো, কিচ্ছু হবে না। এবার কান্না থামাও বউ। মৃত্যু চিরন্তন সত্য। প্রত্যেকেই এই মরণের স্বাদ গ্রহণ করতে হয়, হয় আগে না হয় পরে। যুগে যুগে যত মানুষ জন্মেছে তাদের সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। এই মৃত্যু থেকে কেউ ছাড় পায়নি, কিন্তু এই মৃত্যুকে যেন আমরা সহজে গ্রহণ করতে পারি না। হারাতে চাই না আমরা কাছের মানুষজনকে। পিয়াস রহমানকে নিয়ে পাখি আর শ্রাবণ ডাক্তারের কাছে গিয়েছিল বিকেলে। ডাক্তার কয়েকটা টেস্ট দিয়েছে। টেস্টের রিপোর্টও আজকে দিয়েছিল। ডাক্তারের রিপোর্ট দেখে গড়গড় করে বলে দিয়েছেন তার আব্বা আর বেশি দিন থাকতে পারবে না এই রঙিন পৃথিবীতে। এই রঙিন পৃথিবীর আলো আর দেখতে পারবে না। সময় অল্প থাকায় ডাক্তার পিয়াসকে ফলমূল আর ভালো মন্দ খাওয়াতে বলেছেন। কথাখানা শোনার পর পাখির নরম দেহখানা পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল যেন। এই কঠিন সত্যকে পাখি মেনে নিতে পারেনি, এখনো পারছে না। তার আব্বা তাদের ছেড়ে চলে যাবে, আর বেশি দিন বাকি নেই। এই কঠিন কথাটা তার মাকে জানানো হয়নি। কিভাবে জানাবে পাখি? রত্নাই বা কিভাবে সামলাবে নিজেকে? পারবে না, মানতে পারবে না রত্না। অযোধ্যারায় চোখে জল ফেলেছে পাখি। সবকিছু ভুলে সে আজকে কান্নায় নেমেছে। সামনাসামনি দুটো চেয়ারে বসে আছে জয়ন্ত তালুকদার আর শ্রাবণ। দুজনেই নিশ্চুপ, তবে চোখে চোখে যেন তাদের কথা হচ্ছে। দৃষ্টিতে ক্ষোভ প্রকাশ করতে ব্যস্ত এক একজন। এক পর্যায়ে শ্রাবণ চেয়ারে হেলান দিয়ে আরাম করে বসে শান্ত কণ্ঠে বলল, আমার কাছে টাকাটা কি জন্য চেয়েছিলেন মামা শ্বশুর মশাই? তোমার শ্বশুরের জন্য। আমার শ্বশুর মশাইয়ের জন্য চেয়েছিলেন, নাকি ছেলেকে চেয়ারম্যান বানাবেন সেই পরিকল্পনা থেকে টাকা চেয়েছিলেন? তুমি আমাকে ভুল বলছো শ্রাবণ। আমি তোমার শ্বশুরের জন্যই টাকাটা চেয়েছিলাম। তোমার শ্বশুরের সাথেও তো তুমি তখন কথা বলেছিলে। শ্রাবণ গর্জে উঠল। জয়ন্ত তালুকদারের একেবারে নিকটে গিয়ে রক্তলাল চক্ষুতে চেয়ে বলল, একদম মিথ্যে বলবেন না জয়ন্ত তালুকদার। আপনি আর আপনার স্ত্রী, ছেলে মেয়ে, আমার বউ আর শ্বশুর শাশুড়ির সাথে কি কি অত্যাচার করেছেন সব আমার জানা হয়ে গেছে। কি জানো তুমি? জানি তো সব মামা শ্বশুর। জানার পর থেকে একটা কথাই ভাবছি আমি। কি ভাবছো? কিভাবে আপনাদের এই বাড়ি থেকে বের করে দেওয়া যায়। এতদিন তো আমার শ্বশুরের জমি জমা বেচে খুব বড়লোক হয়েছেন। এখন চিন্তা ভাবনা করছিলেন ভাগ্নি জামাই দিয়ে বড়লোক হবেন, কিন্তু আপনার সে প্ল্যানে জল পড়ে গেছে, আর আগাবে না। সো বি রেডি। কখন কি হয়ে যায় বলা যাচ্ছে না। শ্রাবণ উঠে বসলো। জয়ন্ত তালুকদারের দিকে তাকিয়ে হেসে বলল, একটা সত্যি কথা কি জানেন? আপনি নিজেকে খুব চালাক ভাবেন, কিন্তু আপনি মোটেও চালাক না, বোকা। কথাটা বলেই শ্রাবণ হাসল। অদ্ভুত সেই হাসি। হাসি থেকে জয়ন্ত তালুকদার ভয় পেলেন বোধহয়। কয়েকটা ঢোকও গিললেন অগোচরে। শ্রাবণ ঘর ত্যাগ করে জয়ন্ত তালুকদারের শরীরে সর্বশক্তি প্রয়োগ করলে একটা নিঃশ্বাস ফেললেন। সে কি ভুল করে ফেলেছে? মস্ত বড় ভুল করছো তুমি বাবা। অকস্মাৎ কথায় জয়ন্ত তালুকদার চোখ খুলে তাকালেন। যে চেয়ারটা এতক্ষণ শ্রাবণ দখল করেছিল, ঠিক সেই চেয়ারটাই এখন তার মেয়ে দখল করেছে। হাতে তার একটা অর্ধ খাওয়া আপেল। একটু পর পর আপেলে কামড় বসাচ্ছে। মেয়ের মুখ পানে চেয়ে জয়ন্ত তালুকদার বলে উঠলেন, কি ভুল করেছি আমি? পাখির সাথে শ্রাবণের বিয়ে দিই। জয়ন্ত তালুকদার নিশ্চুপ রইলেন। শ্রাবণের সাথে যে পাখির বিয়ে দিয়ে সে মস্ত বড় ভুল করেছেন বুঝতে পারছেন আজকে। টানি বাবার মুখের দিকে তাকিয়ে আপেলে একটা কামড় বসিয়ে বলল, তুমি যদি দাবার গুটি অন্যটা ব্যবহার করতে তাহলে তুমি জিততে, কিন্তু তুমি ভুল গুটি বেছেছিলে, তাই তুমি জিততে গিয়েও হেরে গিয়েছো। জয়ন্ত তালুকদার মেয়ের কথাটা বুঝতে পারলেন না। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বললেন, মানে শ্রাবণের সাথে যদি তুমি আমার বিয়ের কথাও চিন্তা করতে তাহলে আজকে তোমার লাভ হতো। যদিও এখনো সেই চিন্তা তুমি মাথায় আনতে পারো। মেয়ের কথাটা কিছুক্ষণ চিন্তা করলেন জয়ন্ত তালুকদার। মেয়ের চিন্তাধারা দেখে তিনি মনে মনে খুশি হলেন। মেয়ে তার ভুল কথা বলেনি। শ্রাবণের কাছে এখনো সে প্রস্তাব রাখতে পারে। পাখির তুলনায় তার মেয়ে তো কম সুন্দরী নয়।
স্বামীর বুকে মাথা গুজে ফোপাচ্ছেন রত্না। কান্নার সাথে সাথে মুখ দিয়ে শব্দ বের হচ্ছে অনর্গল, কিন্তু কান্নার দাপটে সেসব কিছুই স্পষ্ট না। পিয়াস রহমান আজকে আর স্ত্রীকে কান্না থামাতে বলছেন না। সে নিজেও নিশ্চুপ নির্বাক বসে আছে, চোখের কার্নিশ ভেজা তার। পিয়াস রত্নার পিঠে হাত রাখতেই হুহু করে কেঁদে উঠল রত্না বেগম। স্বামীকে শক্ত করে জড়িয়ে ধরে বাচ্চাদের মতন করে বলে উঠল, তুমি আমাকে ছেড়ে যেও না পিয়াস, যেও না তুমি। তুমি ছাড়া আমার যে কেউ নেই। পিয়াস রহমান রত্না বেগমের পিঠে হাত বুলালেন, ঠোঁটের কোণে কৃত্রিম হাসি ফুটিয়ে বললেন, আমাদের মেয়ে আছে না, আমার মেয়েকে নিয়ে তুমি বাঁচবে রত্না। যখন আমার কথা মনে হবে, আমার মেয়েটার মুখের দিকে একটু তাকিও, দেখো আমাকে খুঁজে পাবে। রত্না বেগম কিছু বললেন না, স্বামীর কথা শুনে গেলেন শুধু। পিয়াস রহমান পুনরায় ভাঙা কণ্ঠে বললেন, আর একটা কথা রাখবে রত্না, আমার মেয়েকে একটু ভালোবাসবে রত্না। আমি চলে যাওয়ার পর ওকে একটু ভালোবাসো, অবহেলা করো না, একটু ভালোবাসো শুধু। বলতে বলতে পিয়াস রহমান কেঁদে উঠলেন। স্বামীর কান্নার শব্দ শুনে রত্নার বুকটা হুহু করে উঠল। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করল, পারল না সে চিৎকার করতে। বোবা কান্নায় চোখ বন্ধ করে পড়ে রইল ওভাবেই। ঘুটঘুটে অন্ধকার চারিপাশ, আলো ছিটে ফোটাও নেই রুমটায়। ভেতর থেকে শুধু কারো নাক টানার এক অদ্ভুত রকমের শব্দ ভেসে আসছে। ফোনে কথা বলে এসে শ্রাবণ ঘরের চৌখাটে পা রাখতেই বিদ্যুৎ চলে গিয়েছে। ফোনের ফ্ল্যাশ চালিয়ে শ্রাবণ ধীর পায়ে ঘরে ঢুকলো। ফোন বিছানার দিকে তাক করে দেখলো কেউ নেই সেখানে। শ্রাবণ তবুও সেদিকেই এগিয়ে গেল। বিছানার ওপরে বসতে যাবে, আচানক কিছু তার বুকের উপর এসে পড়ল। অকস্মাৎ ধাক্কায় শ্রাবণ বসে পড়ল বিছানায়। বুকে পড়ে থাকা বস্তুটিও বসলো তার সাথে। শ্রাবণ কিছু বলে ওঠার আগে সে কেঁদে উঠল। পাখির কান্নার শব্দ শুনে শ্রাবণ দীর্ঘশ্বাস ফেলল। ঘর থেকে যাবার আগে বলে গিয়েছিল কান্না না করতে, কে শোনে কার কথা। শ্রাবণ পাখির পিঠে হাত রেখে আদরে কণ্ঠে বলল, বউ কান্না করে না। পাখির কান্না বেড়ে গেল। শ্রাবণকে শক্ত করে ধরে রইল। শ্রাবণ এক হাত পাখির মাথায় রাখল, অন্ধকারে মুখ পানে চেয়ে বলল, কান্না থামাতে বলেছি আমি, থামাও কান্না। পাখির কি হলো জানা নেই, কান্নার বেগ কমে আসলো হঠাৎ। শ্রাবণ পাখির ললাটের মাঝখানে চুমু এঁকে বলল, লক্ষ্মী বউ আমার, তুমি না সব বুঝো, তাহলে এভাবে বাচ্চাদের মতো কান্নার মানে হয়? তোমার এখন তোমার বাবার সাথে থাকা দরকার, তাকে হাসি খুশি রাখা এখন তোমার দায়িত্ব। তুমি যদি এভাবে কান্না করো তাহলে মাকে কে সামলাবে বলো তো? তোমার কান্না দেখলে বাবা তো আরো দুর্বল হয়ে যাবে, বুঝতে পারছো না তুমি? পাখি বুঝদারের মতো মাথা নাড়ল। শ্রাবণ মৃদু হেসে বলল, এখন সোজা বাবার ঘরে যাবে, তার সাথে আগের মতো কথা বলবে, তবে কান্না করা যাবে না, ঠিক আছে? কান্না করলে মা ভেঙে পড়বেন পাখি, তাই কষ্ট হলেও কান্না করা যাবে না, স্ট্রং থাকতে হবে। আমাকে আজকে যেতে হবে বউ, জরুরি একটা কাজ পড়ে গেছে, আমি কাল ভোরেই চলে আসব, ঠিক আছে? পাখি মুখে কিছু বলল না, তবে হাতের বাঁধন দৃঢ় করল, যার অর্থ যেতে দেওয়া হবে না। তবে তাকে আজকে পাখির সাথেই থাকতে হবে তার। শ্রাবণ বুঝলো, তবুও বলল, যেতেই হবে। পাখির সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। মুখ ঘুরিয়ে বসে রইল। শ্রাবণ পাখির মুখের দিকে তাকিয়ে বলল, বউ শোনো না। পাখি শুনল না, উঠে চলে গেল। শ্রাবণ দীর্ঘশ্বাস পেল। সে তো এভাবে যেতে চায় না, কিন্তু তারই বা উপায় কি? না গেলেও চলবে না। পাখি ফোলা চোখ মুছে বাবা মায়ের ঘরের সামনে এসে দাঁড়ালো। দরজায় কড়া নাড়তেই রত্না বেগম এসে দরজা খুলে দিল। চোখে মুখের অবস্থা করুণ, কাঁদতে কাঁদতে চোখ ফুলে উঠেছে। চোখের সাদা অংশ লাল বর্ণ ধারণ করেছে, মুখটাও কেমন ফুলে গেছে। ফর্সা মুখ জুড়ে রক্তের দলা যেন জমাট বেঁধেছে এমন মনে হলো। মায়ের মুখের অবস্থা দেখেই পাখির কান্না বেরিয়ে আসতে চাইলো। বেরিয়ে আসা কান্না গলা অব্দি আসতেই তা গিলে ফেললো পাখি। তার কান্না করা বারণ, শ্রাবণ বলে দিয়েছে। পাখি রত্না বেগমের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলার চেষ্টা করলো, আব্বা কি করেন? রত্না বেগম দরজা থেকে সরে দাঁড়ালেন। পাখি ভেতরে ঢুকলো। পিয়াস রহমান বিছানার সাথে লেপ্টে শুয়ে আছেন, ঘুমিয়ে পড়েছেন। পাখি বাবার মাথার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিল খানিকক্ষণ। পিয়াস রহমানের মুখশ্রীর দিকে একধানে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। চোখের কোণে অশ্রু জমতে রত্না বেগমের অগোচরে তা মুছে ফেলল। রত্না বেগম ঘরে ঢুকে মেয়ের মুখোমুখি হয়ে জিজ্ঞেস করলেন, ডক্টর কি বলেছে রিপোর্ট দেখে? পাখি মায়ের মুখের দিকে তাকালো, আমতা আমতা করে বলে উঠল, কি বলবে ডাক্তার? তেমন কিছু বলেনি। মিথ্যা বলবি আর আমার সাথে? তোর চোখ মুখ দেখে আমি বুঝতে পারি তোর বাপ কি আর বেশি দিন বাঁচবো না পাখি। পাখি নির্বাক চোখে চেয়ে রইল মায়ের দিকে। কি বলবে সে? তার ভেতরে যে ঝড় উঠেছে।
একজন মেয়ের কাছে জিজ্ঞেস করা হচ্ছে তার বাপ আর কতদিন বাঁচবে। কষ্ট, এর থেকে কষ্টের বুঝি কিছু আছে? কি করে বলবে সে তার বাপ আর বাঁচবে না, তাদের মাঝে থাকবে না, চলে যাবে বহু দূরে? এই কথা বলার আগে তার মরণ হলেও বুঝি শান্তি লাগতো। রত্না তখন ভালো কিছু শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে। পাখি কিছু বলছে না। কেন বলছে না পাখি? রত্না বেগমের খুব জানতে ইচ্ছে হলো একটু ভালো খবর, কিন্তু তার মেয়ে তাকে বলছে না ভালো খবর, চুপ করে বসে আছে। পাখি তখনও চুপ করে বসে। রত্না বেগম মেয়েকে ধমক মেরে কিছু বলতে যাবে, তখনই তানি এসে পাখিকে ডাকলো। চয়ন তালুকদারের রুমে যেতে বলে চলে গেল। পাখি মায়ের মুখের দিকে তাকিয়ে বেরিয়ে এলো রুম থেকে। তার মাকে সে বলতে পারবে না মিথ্যে। চয়ন তালুকদারের রুমে যেতেই চয়ন তালুকদার পাখিকে বিছানায় বসতে বলল। পাখি বসলো। তানি বিছানার অপর প্রান্তে বসা, চয়ন তালুকদার চেয়ারে। পাখি বিছানায় বসতে চয়ন তালুকদার হাতের ইশারায় নিজের মেয়েকে তার কাছে ডাকলেন। তানি বাবার কাছে এসে দাঁড়ালো। চয়ন তালুকদার তানিকে পাখির দিকে ঘুরিয়ে বলল, আমার মেয়ে তো তোর থেকে দেখতে সুন্দর না। আচানক এই কথা জিজ্ঞেস করার মানে খুঁজে পেল না পাখি, তবুও বলল, হ্যাঁ সুন্দর। আমার মেয়েকে কেউ অপছন্দ করবে? না। শ্রাবণ পছন্দ করবে না। মানে? মানে হলো শ্রাবণের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিতে যাচ্ছি।